নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। বিজেপির মন্ডল সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথের উপর হামলা হয়। দিনাটা থানায় 34 জনের নামে অভিযোগ দায়ের করেন তার স্ত্রী। সীমান্ত এলাকায় বিএসএফ এর বিরুদ্ধে সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে বাজে আচরণ করার অভিযোগ আসছে বারংবার। পরীক্ষার সেন্টার সরে যাওয়ায় রাস্তা অবরোধ পড়ুয়া সহ অভিভাবকদের। আসছি বিস্তারিত খবরে। বিজেপির মন্ডল সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথের উপর হামলা হয়। দিনাটা থানায় 34 জনের নামে অভিযোগ দায়ের করেন তার স্ত্রী। গত কয়েকদিন আগে দিনাটা ঝুড়িপাড়ায় বিজেপির সভাপতির বাড়িতে সভা চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ ছিল। এই ঘটনায় আহত হয় মন্ডল সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথ। পরবর্তীতে তার স্ত্রী রীনা দেবনাথ দিনাটা থানায় 34 জনের নামে অভিযোগ করেন, যার মধ্যে অন্যতম মুখ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় গুহর ছেলে সায়ন্তন গুহ। তার বাড়ির লোক অর্থাৎ ওই মন্ডল সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথ তার ওয়াইফ তিনি অভিযোগ করেছেন। শুনেছি সেখানে যারা উপস্থিত ছিলেন সেই সময় সেই ঘটনার সাথে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন এবং নিশ্চয়ই ওই যারা তার স্বামী ঈশ্বর দেবনাথ তার সাথে কথা বলেই তিনি এফআইআর করেছেন। শুনেছি 34 জনের নামে এফআইআর হয়েছে। 34 জনের মধ্যে কে কে আছে বলে আপনি জানতে পেরেছেন? 34 জনের মধ্যে আমি সঠিক আমার কাছে এখন এফআইআর কপি আমি হাতে পাইনি, তবে শুনতে পেরেছি যে সব নেতৃত্ব যারা সেখানে উপস্থিত ছিল প্রত্যেকের নামে সেখানে এফআইআর করা আছে। ইসিসিএন খবর, দিনহাটা। সীমান্ত এলাকায় বিএসএফ এর বিরুদ্ধে সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে বাজে আচরণ করার অভিযোগ আসছে বারংবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর বকলমে বিএসএফ কে ব্যবহার করে ফেডারেল স্ট্রাকচারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে কোচবিহারে বললেন প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মঙ্গলবার সকাল 11টা নাগাদ কোচবিহার সাগরদিঘি পাড়ে অবস্থিত পরিবহন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, সীমান্ত এলাকায় বিএসএফ এর বিরুদ্ধে সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে বাজে আচরণ করার অভিযোগ আসছে বারংবার। এতদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, এখন বিএসএফ এর কর্মকাণ্ড নিয়ে সোচ্চার হচ্ছে সাধারণ মানুষও। বলো তুমি, ভারতবর্ষের প্যারামিলিটারি ফোর্সের একটা অন্যতম প্রাউড ফিল করার মতো অর্গানাইজেশন, কিন্তু বেশ কিছু ঘটনা যেটা বিএসএফ এর পেশাদারিত্বের কিন্তু অভাব আমরা পরিলক্ষিত করছি। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় আমরা পরপর যদি কিছু ঘটনা দেখি, আমাদের কোচবিহারে প্রেম কুমার বর্মনের সেই গুলিতে ঝাঁঝরা হওয়া থেকে শুরু করে সম্প্রতি মহিলা পুলিশ দ্বারা যেভাবে কয়েকজন ছাত্রী হেনস্থা হয়েছে অভিযোগ, একজন কৃষকের পরিবার খাবার নিয়ে আসছিল মেকলিগঞ্জ বর্ডারে, তার খাবার লাথি মেরে ফেলে দেওয়ার যে অভিযোগ, কিংবা কৃষকরা গম সহ বিভিন্ন চাষবাস যেটা করছে সেটা 4 ফুটের উপরে কোনো শস্য হলে সেটাকে নির্বিচারে কেটে দিচ্ছে, বা বিভিন্ন সময় গেটে ঠোকা বেরোনোর ক্ষেত্রে যে হয়রানির শিকার, পরিবারের লোকজনরা নিজেদের বাড়ি যেতে পারছে না, এত বিস্তর এই সমস্যাগুলো অ্যারাইজ করছে। এবং আচ্ছার বিএসএফ এর বিরুদ্ধে সীমান্তবর্তী এলাকার মানুষের বিভিন্ন ধরনের অভিযোগ কান পাতলেই শোনা যায়। এবং সম্প্রতি আরও একটি ঘটনা যেটা এখনো প্রকাশ্যে আসেনি, হয়তো 2-1 দিনের মধ্যে প্রকাশ্যে আসবে, একটা ঘটনা কোচবিহারের বুকেই ঘটে গেছে। আমরা ডকুমেন্টেশন হাতে পাইনি, হাতে পেলেই এটা খোলসা করব, সেটাও বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ। তো স্বাভাবিকভাবে এই ধরনের বহু ঘটনা, অভিযোগ এবং সাধারণ মানুষ ফুঁসে রয়েছে। তারা তাদের নির্দিষ্ট ফোরামে, বিশেষ করে জেলা শাসক, জেলা পুলিশ সুপারের কাছে তারা তাদের দাবি সবেত এবং কীভাবে হয়রানির শিকার হচ্ছে সে বিষয়গুলো তারা অবগত করতে চায়। এটা নিশ্চিত যে বিএসএফ এর কিছু
কার্যকলাপ, সেটা কোথাও মানুষকে হয়রানি করছে, এটা মেনে যাওয়া যায় না, বরদাস্ত করা যায় না। বকলমে স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফকে দিয়ে ফেডারেল স্ট্রাকচার এর বেশ কিছু বিষয়ে হস্তক্ষেপ করার একটা প্রক্রিয়া করছে। তার বিরুদ্ধে আমরা বারবার সোচ্চার হয়েছি, সাধারণ মানুষ এই মুহূর্তে সোচ্চার হচ্ছে। পাশাপাশি পার্থপ্রতিম রায় এনবিএসটিসির বাস নিয়েও সাংবাদিকদের মুখোমুখি হন। কোচবিহার জেলা বই মেলা ও আলিপুরদুয়ার ডুয়ার্স মেলার জন্য বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও 10 বছর পর ফের শিলিগুড়ি থেকে রাঁচি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্য নতুন 3টি বাস বরাদ্দ হয়েছে। নতুন বাসগুলো রাস্তায় নামাবো, এটাই মোটামুটি আমাদের চিন্তাভাবনা রয়েছে। এবং ময়নাগুড়ি থেকে ধাপড়া একটা রুট, যেটাও অনেকদিন করোনার আগ থেকে বন্ধ হয়ে আছে, সেটাও আমরা নতুন বছরে চালু করছি। এরকম বেশ কিছু ভাবনা আমরা ভেবেছি, সেগুলোকে বাস্তবায়ন করছি। আপনারা নিশ্চিতভাবে সহযোগিতা করবেন এবং সকলের জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটা পৌঁছে দিতে চাই। শিলিগুড়ি রেগুলার প্রতিদিন কখন চলবে? টাইমিংটা আমরা এখন ফিক্স আপ করিনি, টাইমিংটা যেদিন উদ্বোধন করবো সেদিন আমরা ঘোষণা। এটা 10 বছর ধরে বন্ধ ছিল কেন? বন্ধ ছিল বিভিন্ন কারণে। এখানে একটা সময় তো আমাদের রিনুয়াল সেটা ফুরিয়ে গেছে, তারপর করোনা জন্য সমস্ত বাস বন্ধ হয়ে গেছে। বিভিন্ন রাজ্যের সঙ্গে যে এগ্রিমেন্টগুলো থাকে সেগুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে, কিন্তু সবটা মিট আপ করে আমরা রাঁচি সার্ভিসটাকে আবার চালু করতে পারছি, এটা আমাদের কাছে বড় খবর। এটা কি এখান থেকে যে যাবে ওটাই আবার ব্যাক করবে? হ্যাঁ, না 3টে বাস চলবে তো। 3টে বাস চলবে? 3টে বাস বলছি চলে, অলরেডি আমাদের আছে। আসামের অনেক কটা রুট ছিল, সেখানে এখন মাত্র 2টো রুট চলছে, ধুবড়ি আর বঙ্গাইগাঁও। আর আমাদের রাঁচির সঙ্গে হলো জাজমেন্ট ঝাড়খণ্ড। ভবিষ্যতে আমাদের যে ছিল আগে বিহারের সঙ্গে ছিল, এই গাড়িগুলোকে আমরা কি করে রিনিউ করতে পারি সে নিয়ে পরিকল্পনা চলছে। ইসিসির খবর, দিনহাটা। পরীক্ষার সেন্টার সরে যাওয়ায় রাস্তা অবরোধ পড়ুয়া সহ অভিভাবকদের। মাধ্যমিক পরীক্ষার ভেন্যু এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার সরে যাওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকায়। দ্রুত পরীক্ষার সেন্টার ফেরত আনার দাবিতে ময়নাগুড়ি রোড হয়ে চ্যাংরাবান্ধাগামী পূর্ত দফতরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ চলে এই অবরোধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। জানা যায়, পুটিবাড়ি মথুরামোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার ছিল, কিন্তু এবার সেই সেন্টার সরানো হয়েছে বলে অভিযোগ। সেই দাবিতে গত শনিবার স্কুলের প্রধান শিক্ষককে স্মারকলিপি তুলে দেন অভিভাবকরা। এরপর মঙ্গলবার দুপুর নাগাদ পথ অবরোধে সামিল হন স্কুলের পড়ুয়া সহ অভিভাবকরা। তাদের অভিযোগ, পরীক্ষার সেন্টার এই স্কুলে না হওয়ায় প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে যেতে হবে, ফলে অনেক সমস্যার সম্মুখীন হবেন পড়ুয়ারা। দ্রুত আগের অবস্থায় পরীক্ষার ভেন্যু এবং হি সেন্টার ফেরানোর দাবি জানান। সেই কারণে দীর্ঘ সময় ধরে চলে এই অবরোধ। অবরোধের জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় এলাকায়। আমাদের বিদ্যালয়ে হারানো গৌরব ফিরিয়ে দাও। আর কি? আর পুটিমারি বিদ্যালয়কে নিয়ে নোংরামি মানছি না, মানবো না। আর আমাদের বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র তুলে দেওয়ার পেছনে চক্রান্তকারীরা হুঁশিয়ার থাকে। আমাদের উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক যে সেন্টারটা আছে সেটা আমাদের ফিরিয়ে দিতে হবে পুনরায়। তোমার নাম? আমার নাম দেবজিৎ রায়। সবিতা বর্মন, বললাম কি কারণে আজকে এই বিক্ষোভ? তো বাচ্চা নিয়ে স্কুলে আসি এখানে, তো আজকে প্রথম এখানে আসি, বাচ্চাগুলো আসে, তো আজকে আসে শুনতেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেন্টার খুলে দেওয়া হচ্ছে। তো আমাদের বাড়ি পাশেই, তো আমি ভাবতেছি যদি এটা উঠে যায়, এতদিন থেকে এটা চলতেছে, যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় বাচ্চাগুলো আমাদের কোথায় যাবে, মানে স্কুলেরও দুর্নাম হয়ে যাবে। তো এইটাই বলতেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেন্টারটা যেহেতু এইখানে হচ্ছে, এখানে হলে ভালো হয়, নাহলে তো অনেকটা দূর হয়ে যাবে। ইসিসির খবর, দিনহাটা। চুরির ঘটনা তদন্তে নেমে মোট 3 জনকে গ্রেফতার করল
মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ি মাটিগাড়া থানার অন্তর্গত নাগারচোদ এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় তদন্তে নেমে মোট 3 জনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। জানা যায়, নাগারচোদ এলাকায় এক বাসিন্দা রঘুনাথ দত্ত বেশ কিছুদিনের জন্য তার বাড়ি ফাঁকা রেখে বাইরে গিয়েছিলেন। 24 তারিখ তিনি বাড়ি ফিরে এসে দেখেন তার বাড়িতে চুরি হয়েছে। চুরি গিয়েছে বাড়ির বেশ কিছু সামগ্রী। 25 তারিখ মাটিগাড়া থানায় চুরি সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে গতকাল বানিয়াখালী এলাকা থেকে অপার্থিব রায় ও হিতেশ সিংহ নামে 2 জনকে গ্রেফতার করে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চুরি যাওয়া সামগ্রীর উত্তম বর্মন নামে একজনকে তারা বিক্রি করেছে। একইভাবে উত্তমকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। ইসিসিএন খবর, দিনহাটা। ফুলবাড়ি এলাকায় সাত সকালে একটি প্লাস্টিকের বোতল তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগে সবকিছু পুড়ে ছাই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। বড়দিনের রাতে জলপাইগুড়ি খাদ্য মেলায় মানুষের ঢল। শীতের হিমেল সন্ধ্যায় রকমারি রসনা তৃপ্তির সম্ভার নিয়ে শুরু হলো 5 দিন ব্যাপী জলপাইগুড়ি খাদ্য উৎসব 2023। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 8তম খাদ্য উৎসব চলবে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত। 25শে ডিসেম্বর বড়দিন, আর বড়দিন উপলক্ষে সোমবার রাতে মানুষের ঢল সবচেয়ে পড়েছে এই মেলায়। খাদ্য মেলায় এসে খাওয়া দাওয়া হবে না তা কি করে হয়? তাই যেদিকে তাকানো যায় সেদিকে শুধু খাওয়া আর খাওয়া। আর এদিন রাতেই এই খাওয়া দাওয়ার দৃশ্য উঠে আসলো আমাদের ক্যামেরায়। দারুণ খুশি মেলায় আসা ক্রেতা ও বিক্রেতারা। জলপাইগুড়ি পুরসভার 19 নং ওয়ার্ডের এই খাদ্য উৎসবের আলাদা একটি বৈশিষ্ট্য আছে, যার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো এই খাদ্য উৎসবটি হলো মূলত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কেন্দ্র করে। 19 নং ওয়ার্ডের মহিলাদের নিয়ে তৈরি স্বনির্ভর গোষ্ঠীগুলি এই উৎসবের প্রাণ। 2015 সালে এই ওয়ার্ডের কাউন্সিলর তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী উদ্যোগে শুরু হয় খাদ্য উৎসব। লোপামুদ্রা দেবী জানিয়েছেন, এর উদ্দেশ্য ছিল স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সত্যিকারের স্বনির্ভর হওয়ার পথ দেখানো। এই বছর 30টি স্বনির্ভর গোষ্ঠী অংশ নিয়েছে উৎসবে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।